শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক দিয়েছে রাখি রাখি গাঙ্গুলি। খুব সুন্দর টপিক দিয়েছে। প্রথমটা দিয়েছে, আমি লিখে রেখেছি, সমস্যার অন্তিম উপায় হচ্ছে ক্ষমা, আর আরেকটা হচ্ছে বাঁশি। তো প্রথমটা হচ্ছে সমস্যার অন্তিম উপায় হচ্ছে ক্ষমা। সমস্যার অন্তিম উপায় হচ্ছে ক্ষমা, মানে সমস্যা এমন এমন সমস্যা যে তার থেকে বাঁচার একমাত্র শেষ রাস্তা হচ্ছে ক্ষমা। আমি একটু একটু দ্বিমত করছি। দ্বিমত বলতে, দ্বিমত ঠিক নয়, যে কোনো জিনিসেরই লাস্ট হচ্ছে ক্ষমা, এটা একদম সত্যি কথা। কিন্তু ক্ষমা না, আমরা সাধারণ মানুষরা না ক্ষমা ব্যাপারটা খুব একটা বুঝি না। মানে আমরা ভাবি বোধহয় ক্ষমা করতে পারলেই বোধহয় হয়ে গেল, আমরা সমস্যা মুক্ত হয়ে গেলাম, ক্ষমা করে দাও, যত ক্ষমা করবে তত আমাদের ভালো কজ হবে, বা এরকম একটা বুঝি আমরা। কিন্তু ক্ষমা যে বড় উচ্চকোটির একটা সাধনা, মানে এই সাধনা করতে গেলে তার ঠিক আগে আরেকটা স্টেপ আছে, সেটা মারাত্মক। এই যেন সিঁড়ি ভাঙা অঙ্ক। ক্ষমা যদি হয় 10 নম্বর, তাহলে 8 থেকে 10 অব্দি যেতে মাঝখানে একটা 9 নম্বর। সমস্ত জীবনটাই তো তাই, ধাপে ধাপে। ছোটবেলায় মায়েরা বলতেন না, ধাপে ধাপে গো, একবারে করতে যাস না। এটা কিন্তু খুব সত্যি কথা। ক্ষমা যদি হয়ে থাকে উচ্চকোটির সাধনা, বা ক্ষমা যদি হয় সিঁড়ি ভাঙা অঙ্কের লাস্ট, একদম সব থেকে বড় সমাধান, তাহলে তার আগে কিন্তু আরেকটা স্টেপ আছে। আমরা কি করি সাধারণত, আমরা ক্ষমা করি, কিন্তু সেই ক্ষমাটা কিন্তু চিরকালীন ক্ষমা হয় না, সাময়িক ক্ষমা হয়। ক্ষমা আমরা যদি একটু ভেবে দেখি, একটু ফান্ডামেন্টালি ভেবে দেখি, আমরা সাময়িক অনেককে ক্ষমা করি, কিন্তু যেহেতু ভিতরে আমাদের প্রচুর নোংরা, প্রচুর আবর্জনা থেকে যায়, এবং আমরা সেগুলোকে আবর্জনা হিসেবে চিনতে পারি না, তাই একটা সমস্যা ক্ষমার মাধ্যমে চলে গেলেও চেনা চেনা আরেকটা সমস্যা, চেনা চেনা দ্বিতীয় সমস্যা, চেনা চেনা তৃতীয় সমস্যা, চেনা চেনা চতুর্থ সমস্যা আবার আমাদের সামনে এসে দাঁড়ায়। মানে একটা সমস্যা হয়তো ক্ষমা করে দিলাম, চলে গেল, কিন্তু যেহেতু আমরা ওই 9th যে পার্ট সেটা আমরা করি না, বা আমরা সিঁড়ি ভাঙা যে অঙ্কের ক্ষমা অবধি পৌঁছতে গেলে যে চিরকালীন একটা ক্ষমা, সেটা বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা আমরা করি না। আমরা আচ্ছা ঠিক আছে, এটা হলে এটা হবে, আচ্ছা ঠিক আছে, চলো সবাইকে ক্ষমা। আমি এরকম দেখেছি যে বড় বড় অসুখ আমরা সবসময় বলতে থাকি, বা নিজেরাও আমরা করতে থাকি, অনেক সমস্যার সমাধান হওয়ার জন্য ক্ষমা করো, ক্ষমা করো, মানুষকে ক্ষমা করো, মানুষকে ক্ষমা করো, দেখবে ভালো থাকবে, এরকম বলতে থাকি। কথাটা শুনে না অনেক অভিজ্ঞতা মনে পড়ে গেল। তো দেখেছি যে সাময়িক ক্ষমা হয়তো করে দেয়, সাময়িক একটা মিলমিশ হয়ে গেল, বা সাময়িক, কিন্তু যায় না। মানে খুব কাছের মানুষের সাথে আবার সমস্যা এসে দাঁড়ায়। সেটার কারণ হচ্ছে ওই আরেকটা স্টেপ, সেটা হচ্ছে ক্ষমা করব তখনই। ক্ষমা করার মতো আমরা সেই খুব রেয়ার মানুষ আছে যারা ক্ষমা আমরা করতে পারি। খুব ক্ষমা আমরা করতে পারি না, মানে সাময়িক হয়। ক্ষমা করতে গেলে ওই আরেকটা যে স্টেপ, সেটা হচ্ছে রুট কজটা বোঝা, যে কেন ক্ষমা করব, বা কি হলো, মানে কেন এই সমস্যাটা, আমি যে ক্ষমা করব, এইটা ক্ষমার এই জায়গায় আমি যে এলাম, সেটা রুট কজটা কি। কোনো একটা জায়গায় কোনো একটা কাউকে আমি ক্ষমা করব, কিন্তু সেটার আগে নিজেকে একটু ঝালিয়ে নেওয়া, যে এইটা এলো কেন আমার জীবনে, কেন আমাকে এই জায়গায় এসে দাঁড়াতে হলো, এটা আমরা কিন্তু খুব একটা বুঝি না। যে কোনো, মানে এটা যদি আমরা একটু মিলিয়ে দেখি, যে কোনো জায়গায় আমরা হয় না যে নিজেদের মনটাকে বড় করার চেষ্টা করি, চলো একে ক্ষমা করে দিই, যেন মনে হয় আমি ওকে ক্ষমা করে দিই, আমি অনেক মানুষকে ক্ষমা করে দিই, যেটা যেন মনে হয় আমরা চিনতে পারি না, কিন্তু অহংয়েরই একটা ভেক ধরা অহং, মানে একটা মুখোশ পড়া অহং, যে আমি ক্ষমা করে দিয়েছি, সেই আমি লেজুরটা লেগে থাকে, আমি অনেক মানুষকে জীবনে ক্ষমা করে দিয়েছি। আসলে যদি আমি বুঝতে পারি ওই ক্ষমাটা আমাকে করতে হতো, বা ওটা যদি না করতে পারতাম, তাহলে এই যে ভিতরকার আমার যে
রুট কজগুলো সেগুলো আমার কোনোদিন যেত না। তো ক্ষমা আমাকে করতেই হতো, এবং ক্ষমা যতক্ষণ আমি ওই রুট কজ না জেনে আমি ক্ষমা করবো ওপর মানে এরকম অনেক সময় হয়েছে, আমি নিজের কথা দিয়ে বলছি, শরীর খুব খারাপ কিন্তু কেউ এসছে বাড়িতে, মানে মিটিং হবে, বাড়িতে লোকজন এসছে, তারা এসে সবসময় জিজ্ঞাসা করবে না যে কি হয়েছে, এই যে তাদের উত্তর দিতে দিতেই পাগল হব। তখন কি করি, এর থেকে বাঁচার জন্য একটু সাজুগুজু করি, একটু লিপস্টিক টিপস্টিক পরে নিই, এটা মোটামুটি ওপর থেকে একটা ঢাক, ভিতরেরটা কিন্তু থেকেই যায়। তো সেটাই বলছি যে অন্তিম উপায় যদি বা ক্ষমা, কিন্তু বিরাট প্রশ্ন, সেই ক্ষমাকে আমরা করতে পারি, সেই ক্ষমা আমরা করতে পারি না। যে ক্ষমার কথা বলা হয়েছে, সেই ক্ষমা করতে গেলে নিজেকে দেখতে হয়, আগে বুঝতে হয় যে আমি ক্ষমা করেছি বলারও কেউ নই, আমি ওকে ক্ষমা করেছি, বা আমরা কেউ ক্ষমা করারও নই, আমরা জাজ করারও কেউ নেই। কেননা নিজেকে ক্ষমা করা, নিজেরা প্রতিনিয়ত আমরা ভুলের সাথে যুঝে যাচ্ছি, নিজেদের ভুলগুলো আমরা চাপা ঢাকা দিয়ে আমরা চলেছি, নিজেদের ভুলগুলোকে আমরা চিনতেই পারি না। মানে ক্ষমা তো অনেক পরের কথা, ক্ষমা আসে না ঝট করে, যেটা আমরা বলি না ওটা অ্যাডজাস্টমেন্ট হয়, ওটা যারা খুব খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে তারা নিজেরা ওই এই দু কলম, আমাদের মতো দু কলম পড়াশোনা করেছি, তারা শিখে গেছি যে ক্ষমা করলে আমরা ভালো থাকবো, যত ক্ষমা ওই ওপর একটা লিপস্টিক টিপস্টিক দিয়ে ক্ষমা করি, কিন্তু আসলে দুদিন পর কিন্তু আবার ওই ধরনের চেহারা নিলে আমি আবার ক্ষমা করতে পারি না, বা আবার, আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা। তো আমার মনে হয় সব থেকে অন্তিম উপায় যেটা, সেটা হচ্ছে যে কোনো সমস্যা বা সেটা ক্ষমার আগে সেটা হচ্ছে রুট কজ খুঁজে বার করা, যে এটা কেন এলো আমার জীবনে। এটা যদি আমি বুঝতে পারি যে এটা আমারই তৈরি করা, এবং আমাকেই এটার গেটওয়ে একমাত্র আমার কাছে, বা এটার চাবিকাঠি একমাত্র আমার কাছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন কারণে, যে কোনো মানে বড় ঘটনা বলি, বড়, কেননা যা কিছু ঘটছে সব কিন্তু আমাদেরই অ্যাকশন বা আমাদেরই কর্ম থেকেই ঘটছে। তাই ক্ষমা করার আগে আমার মনে হয় নিজেকে ঝালিয়ে নেওয়া, কেননা ক্ষমাটা সাময়িক না, তো বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমাটা সাময়িক হয়ে যায়। মানে একজনকে ক্ষমা করি তো আরও 10 জন এসে দাঁড়ায়, তারাও ক্ষমা চায় আমাদের কাছ থেকে, কিন্তু মনটা আমাদের অত তখন বড় হয় না, আমরা আবার ধাক্কা খাই। তাই যদি আমরা ওই ট্রেনিংটা নিয়ে নিই, ওই যে 9 স্টেপ যেটা বললাম, একদম মানে উচ্চকোটির জায়গায় পৌঁছতে, ক্ষমা করতে গেলে আমাদের ওই বুঝে নিতে হয় যে কেন ক্ষমাটা করব, বা কেন আমার জীবনে এই ঘটনাটা এলো, ওটা যদি একবার বুঝে নিতে পারি, ওইটাই আমার মনে হয় সমস্ত সমস্যা। কারণ একবার যদি আমি শিখে যাই না, তাহলে কিন্তু আমার ক্ষমাটা ইজিলি আসবে। তো এই একটা আমার মনে হলো, সেটা বললাম। আরেকটা হচ্ছে বাঁশি খুব সুন্দর। তো বাঁশি কি বলবো, বাঁশি বলতে তো শ্রীকৃষ্ণের কথা মনে হয়, শ্রীকৃষ্ণের চেহারাটা মনে হয়। তা শ্রীকৃষ্ণের বাঁশির নাম, শ্রীকৃষ্ণের বাঁশির যে ভিতরে যে ছিদ্র, এটা অন্যরকম স্টাডি, অনেক ব্যাপার আছে, তো সেটা তো জিজ্ঞাসা করেনি, এটা হচ্ছে বাঁশি বলেছে। তো আমার মনে হয় বাঁশি হচ্ছে সুপ্রিম কনসিয়াসনেস, যেটা ঈশ্বরের আমাদের বলছে না যে বাক, এইটা হচ্ছে আমাদের, এটা আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলে গেছেন যে মা এরম করে আছেন না, যে করে আছেন, আমি দেখাচ্ছি আবার পাগলের মতো, এই যে দাঁত হচ্ছে কি বলবো, আমাদের ওই চৈতন্য এবং আমাদের বাক শক্তি, মানে লাল যে জীব, এটা হচ্ছে চৈতন্য, আর এটা হচ্ছে বাক। এই দুটোকে আটকে আমরা ওই মা আমাদের মার শরীরটা তো একটা রূপক, কালো মার মানে কালী ঠাকুরের কথা বলছি, চেহারাটা তো সেরকমই, ওই মা যে জিভ বার করে এরকম দাঁড়িয়ে আছে না, এটা একটা রূপক, যে আমাদের বাক মানে আমাদের মুখ দিয়ে কিন্তু আমরা জীবন নষ্ট করে দিই, আবার মুখ দিয়েই আমরা যা কিছু কিন্তু এইটুকু জায়গায় আমাদের ভিতরে যা কিছু কর্ম হচ্ছে, যতক্ষণ না আমি চিন্তায় প্রথম কর্ম হয়, সেকেন্ড হচ্ছে মুখ দিয়ে মুখটাকে কন্ট্রোলে, যার জন্য বড় সাধু ঋষিরা বাক
বাকশক্তির মানে সাধনার কথা বলে গেছেন, যে কথা কম বলার কথা, যত কথা বেশি তত ঝামেলা বেশি। তো ঠিক সেরকমই রূপক যদি আমার যেটা মনে হলো, আমি আমারটা আমি শেয়ার করছি, যে বাঁশি হচ্ছে আমাদের সুপ্রিম কনসিয়াসনেস। বাঁশি, তার জন্য বলে না যে কৃষ্ণের বাঁশি কিন্তু শোনা যায়। আমরা যদি কান আমাদের থাকে, আমাদের যদি ওই যে সেন্স অর্গানসের পিউরিফিকেশন, মানে পিউরিফাইড সেন্স অর্গানস, আমার চোখ ঠিক জিনিস দেখবো, কথা আমি ঠিক কথা বলবো, শোনা আমি ঠিক শোনা শুনবো, এরকমই যদি পিউরিফাইড হয়ে থাকে, আমরা যদি রোজ নিজেদের পলিশ করি, তাহলে কৃষ্ণের বাঁশি শোনা যায়। এবং সেটা কি সত্যি চেহারায় কি উনি আসেন, ওনার ওই সুপ্রিম কনসিয়াসনেস আমাদের বলে দেয় যে চেক করো নিজেকে। বিবেক বলে না, বিবেকের দংশন বা সুপ্রিম কনসিয়াসনেস, ওটাই আমার মনে হয় বাঁশি। ভগবানের ওই বাঁশি কিন্তু সবসময় আমরা শুনি না, সেটা অন্য ব্যাপার। তো বাঁশি শুনলে যেটা মনে পড়ে, সেই মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। প্রেম বৃন্দাবনে, এই বৃন্দাবন এটাই তো, সবসময় মধুর বাঁশি কিন্তু এখানে বাজছে, আমরা শুনি না, আমরা নেচে বেড়াই এদিক ওদিক, কিন্তু আসলে সেই সুপ্রিম কনসিয়াসনেস আমাদের কিন্তু বেজে চলেছে, বলে চলেছে যে কোনটা ঠিক কোনটা ভুল। ওই যে একটু আগে বললাম 9 নম্বর স্টেপটা, উচ্চকোটির সাধনায় যেতে গেলে, ক্ষমা অবধি পৌঁছাতে গেলে আমাকে ওই বাঁশিটা শুনতে হবে ঠিক ঠিক। তো এই বাঁশির কথা বলতে গিয়ে একটা কথা মনে হলো, এগুলো সব কথিত আছে। তো বলে যে একাদশীর দিনে এরকম মা যশোদা ভাত রান্না করে ফেলেছেন, এবং কেউ তো খাবে না, রান্না করে তারপর খেয়াল হয়েছে যে কেউ তো খাবে না, এখন কি করব। তখন উনি একে তাকে বলছে, কাক পক্ষীরাও খাচ্ছে না, কেউই খাচ্ছে না। তখন পুকুর মানে নদীর তীরে গিয়ে উনি বসে আছেন, ভাবছেন কি করবেন এতটা ভাত। তখন দেখছেন মকর মাছ। মকর মাছকে অনেকে কুমির বলে, বা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না মকর মাছটা কি, ওই মকরমুখী বা ওই রাশি ফলে মকর যেটা। তো সেই তখন তাকে অনুরোধ করেছে মা যশোদা, তুমি কি খেয়ে নেবে আমার ভাতটা, আমি করে ফেলেছি ভুল করে। তখন উনি একটা কন্ডিশন দিয়েছে, আমি খেতে পারি, কিন্তু আমি যদি কৃষ্ণের বাঁশিতে আমার জায়গা হয়, বা কৃষ্ণের কাছে আমার জায়গা হয়, না বাঁশিতে না, কৃষ্ণের কাছে যদি আমায় জায়গা দাও তাহলে আমি। তো যাই হোক, তারপর তো ছেলেকে এসে বলেছে, তখন ছেলে তারপর থেকে কৃষ্ণের বাঁশিতে একটা মকর মুখ থাকে, কৃষ্ণের বাঁশি মানেই ওই মকর মুখ মনে পড়ে যায়। তারপরে এরকম অনেক কথা মনে পড়ে, বলে কৃষ্ণের বাঁশি শুনতে শুনতে নাকি ময়ূররা এমন নাচ, নিজেদের খেয়াল ছিল না, এত নেচে সমস্ত পালক পড়ে গেছে। তো সেটা গুরু দক্ষিণার মতো, সেই কৃষ্ণের মানে সেই ময়ূর মানে ময়ূরের পালক উনি এত ভালোবাসেন, সেই গুরু দক্ষিণা। তারপরে বাঁশি শুনলে না এরকম অনেক কথা মনে পড়ে। একটু আমি না আজকাল ভীষণ ভুলে যাই, মানে ভাবি অনেক কথা, লিখে নিয়ে আসলে পয়েন্টসগুলো না বেশ ভালো হয়, পরপর বলা যায়। তো এরকম মনে পড়ে, মানে কৃষ্ণের বাঁশি শুনলে অনেক কথা মনে পড়ে। তবে যেটা সব থেকে বেশি মনে পড়ে সেটা হচ্ছে ওই বারে বারে ফোন আসছে আমার একটা, আরও মনটা অন্যদিকে চলে যাচ্ছে। তো সেটাই বলছি যে কৃষ্ণের বাঁশি হচ্ছে ওই, মানে আমার জন্য বলছি যে কান করে চুপ করে যদি বুঁদ হয়ে আমরা ভাবি, আমরা দেখব যে ভগবানের বাঁশি কিন্তু আমাদের নাড়া দিয়ে দেয়। তো একবার জন্মের পর থেকেই তো কৃষ্ণ বাঁশি নিয়ে আসেননি। তো বলে একবার নাকি এরকম গল্প আছে যে একবার নাকি এরকম একজন বৃদ্ধ ভদ্রলোক বাঁশি নিয়ে চলেছেন, বাজাতে বাজাতেন, আর ছোট্ট বালক কৃষ্ণ পিছন পিছন আমাকে বাঁশি ওটা শিখিয়ে দেবে। তখন যে তুমি তো ছোট, তুমি তো বাজাতে পারবে না। তখন ভগবান মানে আকাশ থেকে ভগবানেরা সব হাসছে যে কাকে বলছে বাজাতে পারবে না। আমরা মায়ায় তো ঘেরা থাকি, আমরা বুঝতে পারি না কে কি। তো যাই হোক, উনি অনেকবার রিকোয়েস্ট করার পর শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দেওয়ার পরে উনি প্রথম টানটা নিয়েছেন, বাঁশির ফার্স্ট সুরটা লাগিয়েছেন কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ। সেই শুনে আমারই গায়ে ইয়ে লেগে সমস্ত 10 ডাইরেকশন থেকে সে মানে ইয়ে হয়ে উঠলো, আলোড়ন হয়ে উঠলো কৃষ্ণের বাঁশি। তো সেটাই বলছি, কৃষ্ণ মানেই তার সুপ্রিম কনসিয়াসনেস আমাদের যেন সবসময় বলে দিচ্ছেন যে সংসার ধর্ম করছি আমরা, আমাদের করতে হবে, করছি, কিন্তু মনটাকে লাগিয়ে রাখ একটা
লফটি জায়গায়, মানে একদম নিচু থাকে। ঠাকুর বলতেন না, অনেক থাকের কথা বলে দিয়ে গেছেন ঠাকুর। তো যে মাছগুলো পুকুরে হাজার ছিপ পেল, যারা কর্মের ফিকিরে ধরা দেবে না, ওই রকম একটা জায়গায়, ওরকম একটা কি বলবো, ওরকম একটা মার্গে নিজের মনটাকে নিয়ে যাওয়া, যে মনে কোনো কারুর নিন্দা করব না, কারুর সম্বন্ধে আলোচনা করব না, কারুর খারাপ কথা শুনবো না, কাউকে দুঃখ দেব না, দুঃখ নিয়ে আলোচনায় থাকবো না, মানুষকে এতটুকু যদি কথা বলতে পারি, মানুষকে কিছু আনন্দ দেওয়ার কথা বলবো। এরকম বিভিন্ন রকম বিভিন্ন মানে কি বলবো মার্গের কথা বলা আছে বিভিন্ন। তো আজকে আমার এইটুকুই মনে হলো তোমাদের সাথে শেয়ার করার। রাখি, আরও টপিক দাও। তোমার টপিক কিন্তু হয়ে গেল আজকে, তো বাকি সকলকেই বলছি তোমরা টপিক দাও। আমি তো দেবই, আমার তো দিতেই হবে, দায়িত্ব যখন নিয়েছি। কখনো কখনো একটু ক্লান্ত লাগে, বয়স তো হচ্ছে, মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। তো তোমরা সকলে টপিক দাও, সুন্দর সুন্দর টপিক দাও, এমন টপিক দাও যেটাতে মানুষ আনন্দও পাবে, যেটাতে মানুষ একটু কিছু শিখবে বা কিছু কমেন্ট করে আমাদের শেখাবে। এরকম কোনো টপিক দাও, ভালো ভালো আনন্দের, হইচই বা মজার বা কিছু জ্ঞানের বা কিছু সুন্দর সুন্দর টপিক তোমরা দাও। আর খুব ভালো থেকো তোমরা। আজকের আলোচনাটা আমি এভাবেই করলাম। খুব ভালো থেকো। আর কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, আমি দেখছি যখন আমি সময় পাবো তখন আমি বসে যাব ভিডিও করতে। ভালো থেকো, টাটা।